আজকে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে অষ্টাদশ শতকের যে বিতর্ক বা ভারতের ইতিহাসে 18th সেঞ্চুরি ডিবেট। এবার এই 18th সেঞ্চুরি ডিবেট এটা আলোচনা করলেই আমরা দেখতে পাবো যে একদিকে যেমন কিছু ঐতিহাসিক এই অষ্টাদশ শতকের এই বিতর্ককে তারা দেখেছেন মুঘল সাম্রাজ্যের পতনকে, অন্যদিকে অন্য ঐতিহাসিকরা তারা এই মুঘল সাম্রাজ্যের পতন হওয়ার পাশাপাশি এই মুঘল সাম্রাজ্যের পতনের পর যে আঞ্চলিক কিছু রাজ্যের উত্থান হয়েছিল, অর্থাৎ তারা এই অষ্টাদশ শতককে ডার্ক এজ না বলে তারা এজ অফ প্রসপারিটি বলে আখ্যায়িত করেছেন। এই বিতর্ক এখনো চলছে এবং এই অষ্টাদশ শতককে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এখনো সেই বৌদ্ধিক আলোচনা বর্তমান। এ বিষয়ে জেমস মিলকে দিয়ে আমরা শুরু করতে পারি। তিনি খুব সুন্দর করে বলেছিলেন যে ব্রিটিশ রেস্কিউড ইন্ডিয়া ফ্রম ইটস গ্লুমিং এক্সিস্টেন্স, কিন্তু আধুনিক ঐতিহাসিকরা তারা এই কথাগুলো মানেন না। যদিও তারা কিছু পার্সিয়ান বা সমসাময়িক কিছু লেখা থেকে, নথি থেকে তারা উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে অষ্টাদশ শতাব্দীতে বেশ কিছু সৃজনশীল কাজ হয়েছে এবং সাহিত্যের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে উন্নতি হয়েছে। যদিও এই সময় মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে এবং একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, কিন্তু ব্রিটিশদের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে সেই বিতর্ক অনেকটা বা সেই সংকট অনেকটা কমে গেছে। এবার আমরা এই অষ্টাদশ শতককে যিনি ডার্ক এজ বলেছেন বা যে গ্রুপের ঐতিহাসিকরা, তাদের মধ্যে সর্বগ্রণ্য হচ্ছেন অধ্যাপক যদুনাথ সরকার। তার বই দি হিস্ট্রি অব দি মুঘলস, সেখানে বা ফল অব দি মুঘল এম্পায়ার ভলিউম 1 to 4 এবং হিস্ট্রি অব দি বেঙ্গল ভলিউম 2, এই বইগুলোতে যদুনাথ সরকার একটা জায়গায় খুব ভালো করে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে অষ্টাদশ শতাব্দীতে একটা সংকট ছিল এবং অষ্টাদশ শতকে সেই রকমভাবে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, সেই রাজনৈতিক সেই শূন্যতা বা সেই সংকট আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রথমত ঔরঙ্গজেবের সেই গোড়া ধর্মীয় বিদ্বেষী নীতি এবং এর ফলে হিন্দুদের মধ্যে একটা প্রতিক্রিয়া, এবং আমরা দেখেছি যে জাগিরদারি সংকট এবং মনসবদারি সংকট, এবং বিশেষ করে দাক্ষিণাত্যের দিকে জাগিরের পরিমাণ কমে গিয়েছিল, বিশেষ করে গোলকুন্ডাতে, এবং আর কতকগুলো বিষয় যেমন সাংস্কৃতিক অধঃপতন। এবং এই সময় দেখা গেছে যে মুঘল ভূমি রাজস্বের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছিল, যার ফলে আমরা দেখেছি মাঝে মাঝেই মুঘল যুগে কৃষক বিদ্রোহ। আমরা এই বিষয়ে যদি খুব সুবিস্তৃতভাবে জানতে চাই, তাহলে আমাদের গৌতম ভদ্রের লেখা একটা বিখ্যাত বই মুঘল যুগে কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ, সেই বইটিকে আমাদের পড়তে হবে ভালো করে। এবারে এই যদুনাথ সরকারের এই কথাগুলোকে যেসব আধুনিক কিছু ঐতিহাসিক তারা তীব্রভাবে সমালোচনা করেছেন এবং তারা চ্যালেঞ্জ জানিয়েছেন, এবং এই দলের ঐতিহাসিকদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন তাদের মধ্যে আতাহার আলী, সতীশচন্দ্র, মুজাফফর আলম এবং ডেভিড ওয়াশব্রুক এবং কেমব্রিজ ঐতিহাসিক C.A. বেইলির নাম উল্লেখযোগ্য। এবং এখানে আমরা খুব ভালোভাবে দেখেছি যে আতাহার আলী এই বিষয়টিকে খুব সুন্দর করে তিনি দেখানোর চেষ্টা করেছেন এইভাবে তার বইতে, যে রাইজ অব দি সাকসেসর স্টেট,
এই সময় মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল ঠিকই, কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের পর বেশ কিছু আঞ্চলিক রাজ্য সেগুলোর উত্থান হওয়াতে, বিশেষ করে সেই শিখ, মারাঠা এবং আওধ, বাংলা এবং হায়দ্রাবাদের নিজাম, এই আঞ্চলিক রাজ্যগুলোর উত্থানের ফলে এই সংকট অনেকটা দূরীভূত হয়েছিল। এবং সতীশচন্দ্র বিষয়টিকে খুব সুন্দর করে তার বই এসেজ অন দি মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি খুব সুন্দর করে বলেছেন যে অষ্টাদশ শতকের এই যে মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে জমা এবং হাসিল, জমা অর্থাৎ এক্সপেক্টেড রেভিনিউ, মানে যেটা আয় হতে পারে রাষ্ট্র সেটা মনে করছে, আর হাসিল অর্থাৎ এই অ্যাকচুয়াল রেভিনিউ যেটা কালেক্টেড হয়েছে প্রজাদের কাছ থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে সত্যি কি তাহলে সেই সময় জমা এবং হাসিলের একটা বিরাট তারতম্য ছিল? কোন কোন ঐতিহাসিক বলেছেন ছিল, কিন্তু সতীশচন্দ্র দেখানোর চেষ্টা করেছেন যে যে সমস্যাটা ছিল কিন্তু অন্যভাবে। যাই হোক, এখানে আরেকজন ঐতিহাসিক মুজাফফর আলম, তিনিও তার বইয়ে খুব সুন্দর করে যদুনাথ সরকারের উত্তর দিয়েছেন, যে যদুনাথ সরকার যে ক্রাইসিসগুলো তুলে ধরার চেষ্টা করেছেন তার। এবং কেমব্রিজ ঐতিহাসিক সি.এ. বেইলি, তিনি খুব সুন্দর করে দেখিয়েছেন এটাকে একটু অন্যভাবে, যে ডেভলিউশন অব পলিটিক্যাল অ্যান্ড ডাইনামিক ইকোনমিক অব দি মুঘল, এবং এখানে দেখা যাচ্ছে রাইজ অব দি লোকাল এলিটস, লোকাল জামিনদার। এবং এখানে তিনি খুব সুন্দর করে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন যে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে ঠিকই, সেই সময় মুঘলদের মধ্যে যে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা সেটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, এবং কিছু মানে স্থানীয় স্তরে কিছু জমিদারদের উত্থান হয়েছিল, যেটা রাষ্ট্রের পক্ষে ভালো হয়েছিল। এবং মুঘল সাম্রাজ্যের আমরা একটু আগে যেটা বললাম যে পতন হলেও আঞ্চলিক রাজ্যের উত্থানই অবশ্যই এই রাজনৈতিক শূন্যতা পূরণ করেছিল। এবং সবচেয়ে বড় কথা, ব্রিটিশরা আসার পর যে রাজনৈতিক সেই শূন্যতা পূরণের পাশাপাশি আর্থ, সামাজিক, রাজনৈতিক নানা দিকে উন্নতি হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, কিছু কিছু ঐতিহাসিক খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছেন যে অষ্টাদশ শতকে ব্রিটিশরা অনেক সময় দেশীয় কিছু রাজন্যবর্গদের সামাজিক অর্থনৈতিক নীতি তারা নিয়েছিলেন, এবং যেটা আমরা বলতে পারি রাষ্ট্রের ক্ষেত্রে ভালো। ইরফান হাবিব, তিনিও এই একই রকম সুরে বলেছেন যে মুঘলদের কেন্দ্রীয় শাসন ছিল সংবেদনশীলতা এবং সহযোগিতা ও সহ অবস্থান করেছিল। বিষয়টি কিরকম, যে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা খানিকটা যখন শক্তি কমতে থাকে, বিশেষ করে ঔরঙ্গজেবের পর দেখা যাচ্ছে যে সাম্রাজ্যের বিস্তৃতি, বিশাল সাম্রাজ্যের আয়তন, যার ফলে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কমে গিয়ে আস্তে আস্তে বিকেন্দ্রীভূত হতে থাকে ক্ষমতার। এবং সেটার ফলে লোকাল কিছু জমিদার, যাদেরকে আমরা নিউ রুলিং ক্লাস বলছি বা স্মল রুলিং ক্লাস বলছি, নিও জমিনদার বলছি, ইরফান হাবিব খুব সুন্দর করে তিনি এই বিষয়টা তুলে ধরেছেন। তাই আমরা সবশেষে মোটামুটি এইভাবে আলোচনার শেষে বলতে পারি যে অষ্টাদশ শতকে একটা সংকট ছিল, কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের পাশাপাশি এই রাজনৈতিক শূন্যতারও পূরণ হয়েছিল ব্রিটিশদের আসার সঙ্গে সঙ্গেই। এবং রাইজ অফ কলোনিয়াল মাস্টার্স, এই ব্রিটিশদের উত্থান এবং কিছু আঞ্চলিক রাজ্যের উত্থানের ফলে, যেগুলো আমি একটু আগে বললাম, এই রাজনৈতিক শূন্যতা পূরণের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, আর্থসামাজিক দিক থেকে অনেক উন্নতি হয়েছিল। তবে এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমরা সত্যি সত্যি সেই সময় যে দল বলছেন কন্টিনিউটি ভার্সেস চেঞ্জ, আবার এক দল বলছেন ডার্ক এজ ভার্সেস প্রসপারিটি, তাহলে সেই সময় কি সত্যি অরাজকতা বা সেই সময় কি সত্যি নৈরাজ্যকর অবস্থা ছিল? সেই প্রশ্ন
আজও বর্তমান। তোমরা ভালো করে বিষয়টি যদি পড়তে চাও তাহলে অবশ্যই আমি এই বইগুলো তোমাদের পড়তে বলবো। খুব ভালো করে এই বইগুলো দেখবে, এবং এই বইগুলো দি মুঘল এম্পায়ার, আরসি মজুমদারের এডিটেড এই বইটা, এবং তারপরে যেটা একটু আগে আমি বললাম মুঘল যুগে কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ, গৌতম ভদ্রের লেখা একটা বিখ্যাত বই সাবলটান হিস্টোরিয়ান। এবং আরেকটি বই যেটা একটু আগে বলছিলাম মুজাফফর আলমের, খুব ইম্পর্টেন্ট একটা বই, দি ক্রাইসিস অফ এম্পায়ার ইন মুঘল নর্থ ইন্ডিয়া, আওধ অ্যান্ড দি পাঞ্জাব ফ্রম 1707 টু 1748। এবং আরও একটি খুব ইম্পর্টেন্ট বই C.A. বেইলি, কেমব্রিজ ঐতিহাসিক, তার লেখা যে বইটা ভালো করে দেখো, যে রুলার্স, টাউন্সম্যান অ্যান্ড বাজার্স, নর্থ ইন্ডিয়ান সোসাইটি ইন দি এজ অফ ব্রিটিশ এক্সপানশন 1770 টু 1870। এবং আরও একটি বই যে 18th সেঞ্চুরি, P.J. মার্শালের লেখা, এই বইটাও তোমরা দেখতে পারো। এবং সবচেয়ে M. আতাহার আলীর যে বইটা, এটা অবশ্যই দেখবে এই বিষয়টি পড়ার জন্য ভালো করে, মুঘল ইন্ডিয়া স্টাডিজ ইন পলিটিক্স, আইডিয়াস, সোসাইটি অ্যান্ড কালচার। এবং আরেকটা বই যে ডেভিড ওয়াশব্রুকের লেখা, রিলিজিয়াস কালচার ইন আর্লি মডার্ন টাইমস, নিউ পার্সপেক্টিভ। আর যদুনাথ সরকারের যে বইটা বললাম স্টাডিজ ইন মুঘল ইন্ডিয়া, খুব ভালো করে দেখবে। ফল অফ দি মুঘল এম্পায়ার, এটাও একটু দেখবে। এবং সতীশচন্দ্রের যে বইটা একটু আগে আমি বলছিলাম, এসে অন মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, এবং এই বইটা অবশ্যই দেখবে, দি হিস্ট্রি অফ দি ব্রিটিশ ইন্ডিয়া ফ্রম 1805 টু 1883। এই যে এই বইগুলোর কথা বললাম, এই বইগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে। আগামী দিনে তোমাদের সেই পড়ার যে প্রস্তুতি সেটা ভালোভাবে রাখবে এবং খুব সাবধানে থাকবে, ভালো থাকবে।